রাজকীয় প্রাসাদে উৎসবের আমেজ। ইজাবেলা প্রথম অফ ক্যাস্টিল ও ফার্ডিন্যান্ড দ্বিতীয় অফ অ্যারাগন এর দরবারে তখন আনন্দধ্বনি। ক্রিস্টোফার কলম্বাসের আবিষ্কারের খবর ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপ জুড়ে। গির্জার ঘণ্টা বাজছে দিনরাত, বার্তাবাহকরা খবর ছড়িয়ে দিচ্ছে ইতালি, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডে। স্পেনের প্রাসাদে রেশমি পোশাক পরা অভিযাত্রা ঝাড়বাতির নিচে জড়ো হয়েছে। ঠিক তখনই প্রবেশ করল কলম্বাস। তার পেছনে হাঁটছে নাবিক আর কয়েকজন টিনো অধিবাসী, তাদের গায়ে রঙিন পালকের সাজ আর গয়না। জনতার মুখে বিস্ময়ের সুর, অনেকের কাছে মনে হলো যেন স্বর্গ নিজেই স্পেনকে আশীর্বাদ করেছে। সমুদ্রপথের অ্যাডমিরাল ফার্দিনান্দো ঘোষণা করলেন, তুমি খ্রিস্টান বিশ্বের জন্য এক নতুন জগতের দ্বার খুলে দিয়েছ। ইসাবেলার চোখে জ্বলছে উচ্চাকাঙ্ক্ষার আগুন। স্পেনের রিকনকিস্তা বিজয় ইতিমধ্যেই শক্তি এনে দিয়েছে, আর এখন একটি মহাসাগর, নতুন ভূমি ও অজস্র ধনসম্পদ। সেই মুহূর্তেই জন্ম নিল এক নতুন পরিকল্পনা, উপনিবেশ গঠন। প্রথম যাত্রায় কলম্বাস গিয়েছিল মাত্র 3টি জাহাজ নিয়ে। দ্বিতীয় যাত্রা হবে এক বিশাল বহর নিয়ে। 1493 সালের 25শে সেপ্টেম্বর কাদিজ বন্দর থেকে 17টি জাহাজে করে যাত্রা শুরু করল প্রায় 1200 জন মানুষ, নাবিক, সৈন্য, পুরোহিত, কৃষক, লোহার, কাঠমিস্ত্রি, ঘোড়া, বীজ আর অস্ত্র নিয়ে। এবার লক্ষ্য শুধু অভিযান নয়, অধিকার প্রতিষ্ঠা। এই বহরে ছিল সন্ন্যাসীরা যারা স্থানীয় আদিবাসীদের খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিল, সৈন্যরা প্রস্তুত ছিল স্প্যানিশ শাসন কায়েম করতে, আর কৃষকরা স্বপ্ন দেখছিল উর্বর জমির। যে সমুদ্র একসময় ভয়ের ছিল, এখন সেটাই ক্ষমতার রাস্তা। সপ্তাহব্যাপী ভ্রমণের পর বহর পৌঁছাল ক্যারিবিয়ানে। বাতাসে দোলে নারকেল গাছ, আকাশে উড়ছে তোতাপাখিরা। কিন্তু কলম্বাস ও তার লোকেরা যখন ফিরে এল হিস্পানিওলা দ্বীপে, তাদের জন্য অপেক্ষা করছিল এক কালো খবর। লা নাভিডাড নামের যে দুর্গ সে গড়ে রেখে গিয়েছিল, তা ধ্বংস হয়ে গেছে। পেছনে রেখে যাওয়া 39 জন স্প্যানিশ সৈন্য সবাই নিহত। তাইনোরা মাসের পর মাস শোষণ ও লোভ সহ্য করার পর বিদ্রোহ করেছিল। কলম্বাস তার ডায়েরিতে ঠান্ডা সুরে লিখল, আমরা পুনর্নির্মাণ করব, এবং ক্ষমা করব না। যেখানে একসময় ছিল কৌতূহল আর কূটনীতি, সেখানে এখন শুরু হলো দমন আর দখল। কলম্বাস নির্দেশ দিল নতুন উপনিবেশ গড়ার, লা ইসাবেলা। এটাই হলো নতুন জগতে প্রথম স্থায়ী ইউরোপীয় বসতি। স্প্যানিশ ধাঁচে তৈরি হলো রাস্তা, তৈরি হলো গির্জা, বসানো হলো কামান। কিন্তু এই স্বর্গ শিগগিরই তার নিষ্ঠুরতা দেখালো। জমি ছিল চাষের অযোগ্য, রোগ ছড়িয়ে পড়ল, খাদ্য সংকট দেখা দিল। ইউরোপীয় বসতিরা অনাহারে ভুগতে লাগল। তাইনোরা, যারা শুরুতে অতিথিসেবক ছিল, এখন বাধ্য হল খাদ্য ও শ্রম দিতে। তারা বিদ্রোহ করলে স্প্যানিশ ইস্পাতের সামনে টিকতে পারল না। এই উপনিবেশটিকে গেল, কিন্তু রক্ত আর ক্ষুধার ওপর দাঁড়িয়ে। সেই বসতিতে ছিল কিছু সন্ন্যাসীও। তারা বিশ্বাস করত খ্রিস্টধর্মের আলো ছড়াতে এসেছে। কিন্তু তারা দেখল এটি কোনো বর্বর ভূমি নয়, বরং জটিল, শান্তিপূর্ণ সমাজ। তাইনোরা ক্যাসাভা চাষ করত, মাছ ধরত, পূর্বপুরুষদের সম্মান করত এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যে বাস করত। সন্ন্যাসীদের চোখে এরা ছিল ধর্মান্তরের উপযুক্ত, আর সৈন্যদের চোখে ছিল জয় করার উপযুক্ত। 1494 সালে কলম্বাস আরোপ করল খাজনা ব্যবস্থা। 14 বছরের বেশি বয়সী প্রত্যেক তাইনোকে স্প্যানিশদের কাছে সোনা দিতে হবে। ব্যর্থ হলে শাস্তি ছিল নিষ্ঠুর। স্পেনে পাঠানো রিপোর্টে কলম্বাস লিখল ধনসম্পদ ও সহজ জয়ের কথা, কিন্তু বাস্তবে দ্বীপটি রক্তাক্ত। এদিকে ইউরোপে খবর ছড়িয়ে পড়ল। পর্তুগাল উদ্বিগ্ন হয়ে পোপের কাছে গেল। পোপ আলেকজান্ডার ষষ্ঠ জারি করলেন ইন্টারসিটরা নামের ফরমান, স্পেনকে দিলেন আটলান্টিকের একপাশের সব জমির অধিকার, আর পর্তুগাল পেল অন্য পাশের। এই সিদ্ধান্তের ফলেই 1494 সালে স্বাক্ষরিত হল ট্রিটি অফ টর্ডেসিলাস, যা অজানা পৃথিবীকে ভাগ করে দিল দুই সাম্রাজ্যের মধ্যে। এই চুক্তি ভবিষ্যতের শতাব্দীর বিশ্বজয়ের রূপরেখা তৈরি করল। কলম্বাস তখন সমস্যায় ডুবে। রোগ, বিদ্রোহ আর অনাহারে উপনিবেশ ভেঙে পড়ছে। অনেক বসতি স্থাপনকারী স্পেনে অভিযোগ পাঠালো তার বিরুদ্ধে। সে ছিল এক নাবিক, শাসক নয়। কিন্তু স্পেনীয় মুকুট চাইছিল ফলাফল, সোনা, দাস আর নতুন ভূমি। স্বপ্ন এখন তার জন্য হয়ে দাঁড়ালো বোঝা। সোনা, একটি শব্দ যা স্প্যানিশদের উন্মত্ত করে তুলেছিল। নদী থেকে অল্প কিছু সোনা পাওয়া গেল,
কলম্বাস আদেশ দিল বাধ্যতামূলক খনি শ্রমে। হাজার হাজার তাইনো মারা গেল পরিশ্রম আর রোগে। উপনিবেশবাসীরাও অস্থির হয়ে উঠল, তারা এসেছিল ধনসম্পদের আশায়, আর পেল রক্ত আর কাদা। কলম্বাস আরও কঠোর হল, খাজনা আদায়, শাস্তি আর দমন শুরু করল। এ আর কোনো রোমান্টিক অভিযান ছিল না, এ ছিল নির্মম দখল, বিদ্রোহ ও শৃঙ্খল। 1495 সালে তাইনো নেতা কাউনাবো বিদ্রোহ করলেন। তারা দ্রুত আঘাত হানল স্প্যানিশ আউটপোস্টে, কিন্তু ইস্পাত, বর্ম আর যুদ্ধের কুকুরের সামনে তারা টিকতে পারল না। বিদ্রোহ ব্যর্থ হল, কাউনাবো বন্দী হয়ে স্পেনে পাঠানো হল, পথেই তার মৃত্যু। শত শত তাইনোকে দাস বানিয়ে স্পেনে পাঠালো কলম্বাস। চিঠিতে সে লিখল, এরা ভালো দাস, শক্তিশালী ও উপকারী। কেউ প্রশংসা করল, কেউ ঘৃণা। 1496 সালে সে ফিরল সেভিলে। দ্বিতীয় যাত্রা আগের চেয়ে অনেক বেশি রক্তাক্ত ও জটিল ছিল। তবু মুকুট তাকে নায়ক হিসেবেই স্বাগত জানালো, কারণ সোনা, তোতা পাখি, মশলা আর মানুষ স্পেনে আসছিল। কিন্তু উপনিবেশে ক্ষোভ আর বিদ্রোহ বাড়ছিল। ইউরোপ দেখছিল শুধু মিথ, একজন মানুষ যে নতুন দিগন্ত খুলেছে। দীর্ঘদিন ধরে ক্যারিবিয়ান ছিল তাইনো, আরাওয়াকো ক্যারিব জাতিগোষ্ঠীর আবাস। তারা কৃষি করত, বাণিজ্য করত, প্রকৃতির সঙ্গে সাদৃশ্য রেখে বাঁচত। ইউরোপের কথা তারা জানত না। সাদা চামড়ার মানুষ, লোহার বর্ম আর ভাসমান কাঠের ঘর, জাহাজ দেখে অনেকেই ভয় পেয়েছিল, কেউ ভেবেছিল দেবতা এসেছে। কিন্তু এক প্রজন্মের মধ্যেই তাদের পৃথিবী প্রায় শেষ হয়ে যাবে। টর্ডেসিলাস চুক্তি, বিশ্বের অদেখা মানচিত্রে টেনে দিল এক অদৃশ্য রেখা। স্পেন পেল আমেরিকার অধিকাংশ আর পর্তুগাল পেল আফ্রিকা ও ভবিষ্যতের ব্রাজিল। এই একটিমাত্র সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ করল, যাদের মতামত নেওয়া হয়নি। 1498 সালে কলম্বাস তার তৃতীয় যাত্রা শুরু করল। এবার তার কাঁধে ভারী দায়িত্ব, সে এখন একজন শাসক। সে গিয়ে পৌঁছাল ট্রিনিডাড ও অরনোকো রিভারের মোহনায়। প্রথমবার মূল ভূখণ্ডে পা রাখল। উর্বর জমি দেখে মুগ্ধ হল। কিন্তু ফিরে এসে পেল বিশৃঙ্খলা, বিদ্রোহ, রোগ আর ব্যর্থতা। ফ্রান্সিসকো দ্য বোবাডিলা নামের এক রাজদূত এলো তদন্তে। সে এসে পেল কলম্বাসের কঠোর শাসন, উপনিবেশবাসী ও তাইনো উভয়ের ওপর লোহার মুঠি। অক্টোবর 1500 সালে কলম্বাসকে গ্রেপ্তার করে স্পেনে পাঠানো হল শিকল পরিয়ে। যে মানুষ একসময় নতুন জগতের দরজা খুলেছিল, এখন সে নিজের তৈরি সাম্রাজ্যের বন্দী। বিশ্ব বিচার করুক, সে বলল, কিন্তু ইতিহাস আমাকে মনে রাখবে। স্পেনে পৌঁছে জনতা হতভম্ব, নায়ক কলম্বাস এখন বন্দী। রাজদারে সে নিজের পক্ষে যুক্তি দিল, বিদ্রোহ, রোগ আর ষড়যন্ত্রের জন্য অন্যদের দোষারোপ করল। ইসাবেলা তাকে পুরোপুরি ক্ষমা না করলেও শেষবারের মতো সুযোগ দিল আরেকটি যাত্রার। 1502 সালে শুরু হল চতুর্থ ও শেষ যাত্রা। এবার সে অন্বেষণ করল হন্ডুরাস, কস্টা রিকা ও প্যানামা। কিন্তু ঝড়ে জাহাজ ভেঙে গেল, জঙ্গলে হারিয়ে গেল মানুষ, অসুস্থ হয়ে পড়ল কলম্বাস। জামাইকার তীরে মাসের পর মাস আটকে পড়ল সে, স্পেন তাকে প্রায় ভুলে গেল। এটা আর কোনো গৌরবের সমাপ্তি নয়, এটা এক স্বপ্নভঙ্গ। 1504 সালে সে স্পেনে ফিরে এলো, ভগ্ন স্বপ্ন নিয়ে। সেই বছরই মারা গেল ইসাবেলা। 1506 সালের 20 মে কলম্বাস মারা গেল ভ্যালাডোলিডে। এখনও বিশ্বাস করত সে এশিয়াতেই পৌঁছেছিল। কিন্তু সে না জানলেও, তার যাত্রা ইতিহাসের পথ পাল্টে দিয়েছিল। কলম্বাসের মৃত্যুর পরও সাম্রাজ্যের জোয়ার থামেনি। আর্নান কর্টেজ ও ফ্রান্সিসকো পিজারো এর মতো অভিযাত্রীরা অনুসরণ করল তাকে। কয়েক দশকের মধ্যে স্প্যানিশ সাম্রাজ্য ছড়িয়ে পড়ল দুই মহাদেশে। আমেরিকার সোনা রূপা ইউরোপে ঢল নামাল। সাম্রাজ্য উঠল, আদিবাসী সভ্যতা ভেঙে পড়ল, পৃথিবী হল একীভূত। কলম্বাসের কাহিনী ছিল শুধু প্রথম অধ্যায়। এর পরের কাহিনী, এক বিশ্বব্যাপী যুগের জন্ম, বাণিজ্য, দখল, অভিবাসন ও প্রতিরোধ। কলম্বিয়ান এক্সচেঞ্জ বদলে দিল কৃষি ও খাদ্যাভ্যাস। শিগগিরই শুরু হল আটলান্টিক দাস বাণিজ্য। আদিবাসীরা টিকে থাকার জন্য প্রতিরোধ করল, খাপ খাইয়ে নিল। এইভাবেই জন্ম নিল আমেরিকা, ব্যথা, আশা ও উচ্চাকাঙ্ক্ষার মিশ্রণে।